জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। আইনি মারপ্যাচেই আটকে 2 খুনিকে ফেরানোর প্রক্রিয়া। বিশ্বের বিভিন্ন দেশে শোক দিবস পালিত। আপাতত আর হচ্ছে না গণটিকাদান ক্যাম্পেইন। বেশি ভ্যাকসিন পেলেই শুরুর আশ্বাস। 1 সপ্তাহে 27 ভাগ কমেছে হাসপাতালে নতুন করোনা রোগী ভর্তি, আরও 187 মৃত্যু। রাজধানীর মিরপুর ও ফার্মগেটে ডেঙ্গু রোগী বেশি, ক্ষমা চাইলেন মেয়র আতিক। 50 টাকার কেরোসিন ছিটিয়ে লাখ টাকা জরিমানা এড়ানোর আহ্বান। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভোরে ধানমন্ডি 32 নম্বর ও পরে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সরকার প্রধান। পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে ফুলের শ্রদ্ধা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সর্বস্তরের মানুষ। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তদন্ত কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলব এবং 75-এ নিশ্চুপ নেতাদের মুখোশ খোলার তাগিদ দেন। মুক্তিকামী বাঙালির সেই পুরনো ক্ষত জাগ্রত হবার দিন 15ই আগস্ট। ভারাক্রান্ত এই দিবসের শুরুতেই শ্রদ্ধায় স্মরণ করা হয় অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে। শোক দিবসের ভোরে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিউগলের করুণ সুর আর গার্ড অব অনারে রাষ্ট্রের পক্ষ থেকে সালাম জানানো হয় স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাকে। শ্রদ্ধা জানানো হয় প্রধান বিচারপতি ও স্পিকারের পক্ষ থেকেও। পরে ভয়াল সেই রাতে শহীদ হওয়া পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে যান সরকার প্রধান। কবরে ফুল ছিটিয়ে শেখ হাসিনা ভালোবাসা জানান এক রাতেই পৃথিবী ছেড়ে যাওয়া স্বজন ও নিকটাত্মীয়ের প্রতি। সকাল 7টায় ধানমন্ডি ও এরপর বনানীতে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সীমিত পরিসরে নেতারা ফুল দেন 15ই আগস্টে নিহতদের স্মরণে। শ্রদ্ধা জানানোর শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন 15ই আগস্টের নেপথ্য কুশীলবদের বিচারে তদন্ত কমিশন করতে হবে। এছাড়া মুখোশ খুলতে হবে সে সময় নীরব থাকা নেতাদেরও। যে কুশীলবরা নেপথ্যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল, তদন্ত কমিশন করে কুশীলবদের স্বরূপ উন্মোচন করা উচিত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে না পারার যে ব্যর্থতা বঙ্গবন্ধুর অনুসারী নেতৃত্বের, সেটাও নতুন প্রজন্মকে জানাতে হবে। পরে ইতিহাসের মহানায়কের মহাপ্রয়াণে হৃদয় নিংড়ানো ভালোবাসায় শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে শিগগিরই কমিশন গঠন হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের রেজিস্ট্রেশন কমপ্লেক্সে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এই খুনের নেপথ্যে অনেক ষড়যন্ত্র ছিল এবং এই নেপথ্য ষড়যন্ত্রকারী কারা, এই কুশীলব কারা, তাদেরকেও চিহ্নিত করতে হবে। একটি নিরপেক্ষ কমিশন হবে এবং দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়েই এই কমিশন হবে। জিয়াউর রহমান সহ সকলের পরিচয়, সকলের নেক্কারজনক কাজের সাক্ষ্য প্রমাণ সহ জনসম্মুখে উপস্থাপন করবেন। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের পর প্রায় 11 বছরের দীর্ঘ কূটনৈতিক তৎপরতায়ও ফিরিয়ে আনা সম্ভব হয়নি মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক 4 আসামিকে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানান, যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবস্থানরত 2 আত্মস্বীকৃত খুনিকে ফেরানোর প্রক্রিয়া আটকে আছে আইনি মারপ্যাচে। আইনগত এবং কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বিদেশের মাটিতে জনমত সৃষ্টির পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিনের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ 34 বছরের নাটকীয়তার পর চূড়ান্ত রায় হয় বঙ্গবন্ধু হত্যা মামলার। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 12 আসামির মধ্যে এখন পর্যন্ত ফাঁসি কার্যকর হয়েছে 6 জনের।
এখনো বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 আসামি রয়েছে পলাতকের তালিকায়। খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম কোথায় আছেন তথ্য নেই সরকারের কাছে। এম রাশেদ চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রে এবং নূর চৌধুরী কানাডায় অবস্থান করছে। পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যায় আজিজ পাশা। খুনিগুলো তিনটার কোনো খবরই পাইনি, কোন নামে কোন দেশে আছে আমরা জানি না। মাঝে মাঝে বলা হয়, হয়তো আগে বলা হতো লিবিয়াতে, কখনো বলা হয় পাকিস্তানে, কিন্তু আমরা কোনো সঠিক তথ্য পাই। গত বুধবার এক ভার্চুয়াল বৈঠকে নূর চৌধুরীকে ফেরত দিতে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারিনা গোল্ডকে আবারও অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। সময় সংবাদকে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশেদ চৌধুরীর বিরুদ্ধে 2 বছর ধরে আমেরিকার নাগরিকত্ব মামলা চলছে দেশটির আদালতে। অন্যদিকে কানাডার আইন বড় বাধা নূর চৌধুরীকে দেশে ফেরানোর ক্ষেত্রে। তো এইটাতে আমরা এখনো বেড়াজালে আছি, আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমেরিকাতে আমরা 2 বছর হয়ে গেল, খুব একটা এখনো রেজাল্ট পাইনি। আমরা এর পিছনে লেগে আছি, কিন্তু আইনের বিষয় সেখানে এমন কিছু করারও উপায় নাই। তারা কিছু বললেই বলে যে আমাদের এটা অ্যাটর্নি জেনারেল অফিসে আছে, আমরা উই ক্যানট ইনফ্লুয়েন্স দ্য অ্যাটর্নি জেনারেল। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের পরামর্শ, পালিয়ে থাকা দেশে জনমত গঠনের মাধ্যমেই সম্ভব এ প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। আমেরিকার জনগণের মধ্যে যদি একটা জনমত তৈরি করা যায়, তাহলে হয়তো আমরা তাড়াতাড়ি দেখব যে আইনের প্রক্রিয়াটার যেই কথা বলা হচ্ছে তার মধ্যে সিদ্ধান্তটা তারা দিচ্ছে। এই হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত খুনিদের পরবর্তীকালে দূতাবাসে চাকরি সহ বিদেশে পুনর্বাসনও করা হয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে প্রদর্শিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি। বাঙালির জাতির পিতাকে দেখছে বিশ্ব। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে ভিড় করেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি 2 মিনিট পর পর 15 সেকেন্ডের ভিডিও প্রদর্শিত হচ্ছে পুরো একদিন। বিস্তারিত জানিয়েছেন হাসানুজ্জামান সাকি। বিশ্বজুড়ে ইংরেজি নববর্ষের বল ড্রপের জন্য বিখ্যাত নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের প্রধান বিলবোর্ড, সেখানে ভেসে উঠল বঙ্গবন্ধুর ছবি। উল্লাসে ফেটে পড়লেন প্রবাসী বাংলাদেশিরা। আয়োজনে অংশ নিতে ওয়াশিংটন থেকে ছুটে এলেন বাংলাদেশের রাষ্ট্রদূত, ছিলেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও নিউ ইয়র্কের কনসাল জেনারেল। বঙ্গবন্ধুর 46তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যেভাবে তার জীবন এবং কর্ম দেখানো হচ্ছে অডিও ভিজুয়ালের মাধ্যমে, এটা নিঃসন্দেহে একটা বিরল একটা উদ্যোগ। আমাদের জন্য জাতির কলঙ্কময় দিন, আমাদের জাতীয় শোক দিবস। তারপরও এখানে যখন সব বাঙালিদের মাঝে আছি, আমরা এখানে টাইমস স্কয়ারে এসেছি, সত্যি এটা একটা ইমোশনাল মোমেন্ট আমাদের সবার জন্য। ভিন্নধর্মী এই আয়োজনের উদ্যোক্তা স্থানীয় প্রবাসী তরুণ ফাহিম ফিরোজ জানালেন, বিশ্ববাসীর সামনে বঙ্গবন্ধুকে তুলে ধরতেই তার ব্যক্তিগত প্রচেষ্টা, তবে পররাষ্ট্রমন্ত্রী তাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। টাইমস স্কয়ারে ভাবলাম যে বঙ্গবন্ধুকে যদি প্রদর্শন করা হয় ওনার মৃত্যুবার্ষিকী দিনে, তাহলে ওনাকে সম্মান জানানো যাবে এবং ওনাকে শ্রদ্ধা জানানো যাবে, এবং ওনাকে বিশ্বের এখানে যে লাখ লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করে তাদের সামনে বঙ্গবন্ধুকে তুলে ধরা যাবে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী ও বিদেশিরাও টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনী দেখেন। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর এই দিনটিতে তার ছবি প্রদর্শনীর এই আয়োজনটি ছিল ঐতিহাসিক। এই উদ্যোগটি নজর কেড়েছে বিদেশিদের কাছেও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইমস স্কয়ার, নিউ ইয়র্ক। দেশে কিছুটা উন্নতি হয়েছে করোনা পরিস্থিতির। গত 2 মাসের তুলনায় ঢাকার বাইরে জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে কোভিড রোগীর ভর্তি হার কমেছে। মৃতের সংখ্যাও নেমেছে 200-র নিচে। তবে আইসিইউ আর শয্যা সংকটে ভুগছেন রোগী ও স্বজনরা। রোববার সারা দেশে মারা গেছেন 187 জন। এর মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ 71 জনের মৃত্যু হয়েছে, আর চট্টগ্রামে প্রাণ গেছে আরও 39 জনের। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। হাসপাতাল প্রাঙ্গণে কমতে শুরু করেছে করোনা রোগীর চাপ। সংক্রমণের গতিতে কিছুটা ভাটা পড়েছে। টানা দ্বিতীয় সপ্তাহের মতো নতুন রোগীর সংখ্যা নিম্নমুখী। সপ্তাহের ব্যবধানে কমেছে প্রায় 27%। কমতে শুরু করেছে দৈনিক মৃতের সংখ্যাও, কমেছে প্রায় 9%। তবে শনাক্তের হার এখনও 20%-এর ওপরে।
আইসিইউ সংকটে হাসপাতালগুলো, সিরিয়ালের অপেক্ষায় কষ্টের প্রহর কাটছে মুমূর্ষু রোগী ও স্বজনদের। আসার কয়েক ঘন্টার মধ্যে রোগীরা মারা যাচ্ছে, কারণ আমরা তাদের অক্সিজেন লেভেল খুবই কম থাকে। অক্সিজেন লেভেল কম থাকার কারণে আমরা শত চেষ্টা করার পর তাদেরকে বাঁচাতে পারছি না। 24 ঘন্টায় বিভাগ ভিত্তিক সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, মারা গেছেন 71 জন। এরপরেই চট্টগ্রাম, প্রাণ হারিয়েছেন 39 জন। মৃত্যুর হার আগের চেয়ে অনেক কমে এসেছে। রোগীর হাসপাতালে যে স্টে করার একটা সময় দীর্ঘতা, সেটা অবশ্যই কমে গিয়েছে। ভয়ঙ্কর পরিস্থিতি কাটানোর পর মৃত্যুর সংখ্যা কমেছে খুলনায়, যদিও অঞ্চলটিতে একদিনে 21 জনের মৃত্যু হয়েছে। সিলেটের অবস্থা ভালো না, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুহার। বিভাগটিতে 13 জন মারা গেছেন। মৃত্যু তালিকা বাড়ছে রংপুরেও, একদিনে 13 জনের প্রাণ ঝরেছে। রোগী ভর্তি কমেছে রাজশাহীর হাসপাতালগুলোতে, 24 ঘন্টায় 12 জন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগেও কমেছে মৃত্যুহার, কোভিডে একদিনে 10 জন প্রাণ হারিয়েছেন। যে পরিমাণ মুমূর্ষু রোগী, তার জন্য আইসিইউতে আর কি ভর্তি করা যাচ্ছে না। শনাক্ত ও মৃত্যুহার কমায় বরিশালের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, যদিও 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। আপাতত দেশে আর গণটিকাদান ক্যাম্পেইন হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বেশি টিকা হাতে এলে আবার ক্যাম্পেইন শুরুর আশ্বাস দেন তিনি। এদিকে দেশে এক সপ্তাহে নতুন রোগী কমেছে প্রায় 27%, তবে এখনও শনাক্তের হার 20% বেশি। কাজেই স্বস্তির কোনো সুযোগ নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা। গেল 1.5 মাস ধরেই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রোগী ভর্তি ছিল সক্ষমতার চেয়ে বেশি। সামর্থ্যের তুলনায় 100 বেশি রোগীকে দিতে হয়েছে সেবা। তবে কয়েকদিনে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। নেই আগের মতো হাহাকার আর হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটির করুণ অধ্যায়। যদি একদম খুব খারাপ অবস্থা থাকতো তাহলে ওরা এমার্জেন্সি হিসাবে নিয়ে নিতেন, তাছাড়া আমাদের আসলে নেওয়ার কোনো অপশন ছিল না তখন। এখন মোটামুটি রিল্যাক্স। আমরা কোথাও যাই নাই, এখানে আসছি, ইনশাল্লাহ আমাদের এখানে হয়ে গেছে। একটা হসপিটালে এসে একটাতে সিট পেয়েছি, এত সহজে যে সিটটা পাবো আসলে ভাবতে পারিনি। আগে তো টোটাল রোগী ছিল 400-র কাছাকাছি, এই 3-4 দিনে রোগী অনেকটা কম আসতেছে, 300 নিচে চলে আসছে। পরিসংখ্যানও দিচ্ছে সেই ইঙ্গিত। টানা 8 দিন ধরেই শনাক্ত 11,000 কিংবা তার নিচে। শনিবার শনাক্ত নেমে আসে 6,000-এর ঘরে। গেল এক সপ্তাহে 27% কমেছে নতুন রোগী। টানা 10 সপ্তাহ পর মৃত্যুহার কমেছে 9%। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও নিয়ন্ত্রণে আসেনি বলে মত বিশেষজ্ঞদের। এখনও শনাক্তের হার 20% কিংবা তার বেশি থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই। 5%-এর নিচে হলে তখন মনে করেন যে এটা সহনীয়, 3-এর নিচে গেলে সবচেয়ে ভালো। তাহলে সেখানে হচ্ছে 20% মানে 5% তো অনেক দূর। তাহলে এখানে কোনো ধরনের শিথিলতা কোথাও দেখানোর কোনো সুযোগ। তখন আমাদের সংক্রমণের হার 5-এর মধ্যে ছিল। আমরা সেই পর্যায়ে যেতে চাই। স্বস্তির এখনো জায়গা নাই। ভ্যাকসিন যখন আমরা পাবো বেশি পরিমাণে, তখন আবার ক্যাম্পেইন শুরু হবে গ্রাম পর্যায়ে। এখন আমরা যেভাবে চলছে সেভাবেই চলবে। বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতায় ঢিলেমি দিলে যে কোনো সময় আবারও অবনতি হতে পারে কোভিড পরিস্থিতি। রোগী চাপে আবারও হিমশিম খেতে পারে হাসপাতালগুলো। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ যখন কিছুটা কমের দিকে, তখন শঙ্কা বাড়িয়েই চলেছে ডেঙ্গু। শিশু হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 12 শিশু। রাজধানীর মিরপুর ও ফার্মগেট এলাকা থেকে আসা রোগীর সংখ্যাই বেশি। এদিকে ডেঙ্গুতে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ক্ষমা চাইলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। জাতীয় শোক দিবসে শিশু হাসপাতাল পরিদর্শনে এসে 50 টাকার কেরোসিন ছিটিয়ে 5 লাখ টাকা জরিমানা এড়ানোর আহ্বান জানান তিনি। মিরপুরের কাজীপাড়া থেকে শনিবার রাতে জ্বর নিয়ে শিশু হাসপাতালের বিছানায় 3.5 বছরের পুষ্প। পরীক্ষা করে জানা যায় সে ডেঙ্গু আক্রান্ত। ধোঁয়া দেয়, মাঝে মধ্যে দেয়, সব সময় না। তো দেয় যে হালকা, তো মেন রোডটাই দেয়, কিন্তু ভিতরে এখন যায় না। শুধু পুষ্প বা শান্তিনগর থেকে আসা 19 মাসের মাহির নয়, 24 ঘন্টায় আরও মোট 14 শিশু ভর্তি হয়েছে ঢাকা শিশু হাসপাতালে। আগামী 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত বাচ্চার কন্ডিশন বলা যাবে না। বাচ্চারা হচ্ছে মানে থেকে জ্বর উঠতো, 102, 3, 101 জ্বর ছিল, কিছু খাইতে পারতাম না, কি বমি আসতো। অনেক মশা, কয়েল টল জালে আমরা নিজেরা ঘরে ওষুধ দিয়ে করে চলি। বাচ্চা গোতার আমরা না, বাচ্চারা এনে যায়। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে খেলনা ও মশারি বিতরণ করতে এসে নগরবাসীর কাছে ক্ষমা চাইলেন উত্তরের মেয়র। বললেন, এডিসের লার্ভা নিধনে নিজ বাসায় 50 টাকার কেরোসিন ছিটালে 5 লাখ টাকা জরিমানা গুনতে হবে না।
মানুষটি চলে গিয়েছে, যে বাচ্চাটি চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমি ক্ষমা চাচ্ছি তার কাছে, সেই পরিবারের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমরা ক্ষমা চাই যে পরিবারের স্বজনরা, বাচ্চারা, বড়রা ডেঙ্গুতে হাসপাতালে আছে, তাদের কিন্তু হাসপাতাল থাকার কথা না। 5 থেকে 10 বছরের বেশি হয়, আমরা পাই বেশি, তারপরে আপনার 1 থেকে 5 বছর, আর নিচে 1 বছর, নিচে সাধারণত একটু কম। পরিচালক আরও বলেন, বর্তমানে মিরপুর ও ফার্মগেট এলাকা থেকে রোগী আসছে বেশি, আর লার্ভা পাওয়ায় এ পর্যন্ত 57 লাখ টাকা জরিমানা করেছে সিটি কর্পোরেশন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। আকস্মিক বন্যার আশঙ্কায় আছেন নদী তীরের বাসিন্দারা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। কয়েকদিনের টানা বর্ষণের সঙ্গে যুক্ত হয়েছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল। প্রতি মুহূর্তে বাড়ছে সিলেটের প্রধান 2 নদী সুরমা ও কুশিয়ারার পানি। ইতোমধ্যে তলিয়ে গেছে সিলেট গোয়াইনঘাট উপজেলা সড়ক। রাস্তায় হাঁটু সমান পানি থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চরম দুর্ভোগ পোয়াচ্ছেন স্থানীয়রা। নৌকা দিয়ে আসতে হইতেছে, কারণ হাটিয়া কোনো আবার সুযোগ সুবিধা নেই। পরিস্থিতি অনেক ভয়াবহ। বর্তমানে রাস্তাটা তেমন একটা ভালো না, রাস্তা অনেক খারাপ। 2 জায়গায় বাঙ্গা, সামনে দিকে আর পানি বেশি বাড়তে আছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার দুপুর 12টায় সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদসীমার 20 সেন্টিমিটার অতিক্রম করেছে। অন্য নদীর পানিও প্রতি ঘন্টায় বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে ঢুকে পড়ছে। আকস্মিক বন্যা আতঙ্কে আছেন নদী পাড়ের বাসিন্দারা। প্রতি বছরই ভয়াবহ বন্যার কবলে পড়া এসব মানুষ চান স্থায়ী সমাধান। আমরা খুব কষ্টের জন্য আসা যাওয়া করতেছি বাজার হাটে। পানির কারণে আমরা গাড়ি চালাতে পারলাম না, রাস্তাও খারাপ, প্লাস বন্যাও আমরা যে ক্ষতি করছে। সিলেটে শনিবার রাতে সর্বোচ্চ 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ভাঙন আর বন্যায় দিশেহারা তিস্তাপাড়ের বৃহত্তর রংপুরে 4 জেলার 10টি উপজেলার শত শত গ্রাম। সমস্যার স্থায়ী সমাধান চান ক্ষতিগ্রস্ত মানুষ। দাবি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন। শঙ্করদহ রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের এই মৌজাটি জুড়ে এখন অবশিষ্ট 4-5টি বাড়ি, বাদ বাকি সবকিছু গিলেছে তিস্তা। এই ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য আব্দুল মুন্নাফ 6 বার বসত ভিটা হারিয়ে মাথা গুঁজেছেন বাঁধে। 17 সাল থেকে এই পর্যন্ত আমি মনে করেন বাড়ি, আমি নিজে মনে করেন 6 বার বাড়ি ভাঙছি। ভাঙার পর আমার যে মনে করেন ওয়ার্ডের যে আমার যে মনে করেন ভোটার, আমার জনগণ যারা আছে, তারাই মনে করেন ভাঙতে ভাঙতে এখন সবাই বিভিন্ন জায়গায় চলে গেছে। পানি, গরু ছাগল, হাঁস মুরগি ধরি পানিতেছি, এই অবস্থায় কতদিন থাকা যায়? ভাত নাই, তরকারি নেই, বাড়ি নেই, ঘর নেই। পানির জন্য তো রাস্তা এখন ঘর করছি। সর্বহারা মানুষগুলোর ঘুরে দাঁড়াবার লড়াই কখনো শেষ হয় না। শুষ্ক মৌসুমে ফসল ফলে না, তপ্ত চরে, আর বর্ষায় যেটুকু ফলে ডুবে থাকে পুরোটা মৌসুম। নদী বিলীন হয়ে আছে, আমার পানি বাড়ি সংসার, আমরা আবাদ করতে পারছি না। পানিবন্দী হওয়াতে আবার ছুঁয়ে তো মায়ের, এখন তো মানুষ অসহায়। এই বহুদিন থাকি এই যে ভাঙা ভাঙি করিয়ে এখন ধরিবেতন যা অবস্থা হয়েছে, এখন চলবো কোনো উপায় নাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে না বলে দাবি নদী আন্দোলনের নেতার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই এই দুর্দশার হাত থেকে, বৈষম্যের হাত থেকে, ভাঙনের হাত থেকে এই অঞ্চলের মানুষের মুক্তি মিলবে। তাই আমরা দ্রুত এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাচ্ছি। ব্যাপক খননের মাধ্যমে পুরো নদীকে জলাধারে পরিণত করা, নদী তীরে আধুনিক কৃষি, শিল্প, বাণিজ্য সহ স্যাটেলাইট শহর নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে সরকারের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানির রাজধানী বার্লিনেও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানির রাজধানী বার্লিনেও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে বক্তারা জাতির জনকের জীবনকর্ম ও আত্মত্যাগ নিয়ে বিশেষ আলোচনায় বলেন, বঙ্গবন্ধু মানেই অপরাজেয় আর অদম্য বাংলাদেশ। শেখ মুজিবের চেয়ে মৃত শেখ মুজিব আরো বেশি শক্তিশালী। When I was a child, my dad always told me how great is Bangladesh.
তিনি এমন একজন নেতা ছিলেন যে সমস্ত বাঙালিকে, এই জন্যই বলা হতো সমস্ত বাঙালিকে, হাজার বছরের বাঙালিকে একত্র করেছে। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও গুণাবলীকে বুকে ধারণ করে অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান জানান। পরে দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যথাযোগ্য মর্যাদায় ভারতে বাংলাদেশ হাইকমিশন, উপ হাইকমিশন এবং কনসুলেট অফিসেও পালিত হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। শোক দিবস উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনারের পক্ষ থেকে দিনভর চলে নানা কর্মসূচি। কলকাতা থেকে বিশ্বজিৎ দাসের ক্যামেরার বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে রোববার সকালে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে বাংলাদেশের স্থপতি জাতির জনকের 46তম শাহাদাত বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর স্মৃতিকক্ষে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধুর শোক দিবসের মূল অনুষ্ঠানের সূচনা হয় বঙ্গবন্ধু গ্যালারিতে। জাতির জনককে নিয়ে তথ্যচিত্র প্রদর্শনের আগে তার স্মরণে আগতরা দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতাও পালন করেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু, বিশিষ্ট সাহিত্যিক শুভরঞ্জন দাশগুপ্ত, প্রবীণ সাংবাদিক মানুষ ঘোষ এবং কলকাতাস্থ বাংলাদেশ উপহাইকমিশনের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনায় অংশ নেন। সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু যখন সমগ্র জাতিকে নিয়ে সোনার বাংলাদেশ গড়ার সংগ্রামে নিয়োজিত, তখনই স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী চক্র তাকে পরিবারের বেশিরভাগ সদস্য সহ হত্যা করে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। আমি প্রথমেই বঙ্গবন্ধু সহ 15ই আগস্টের সকল শহীদকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। দিনব্যাপী এই অনুষ্ঠানের অংশ হিসেবে মিলাদ মাহফিল ও দুস্থদের মধ্যে কাপড় বিতরণ করে কলকাতা উপদূতাবাস। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মালয়েশিয়ায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। রোববার সকাল 10টায় কুয়ালালামপুরের দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা অর্ধনমিত করেন বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার। পরে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা এবং দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 15ই আগস্ট নির্মম হত্যাযজ্ঞে শাহাদত বরণকারীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দূতাবাসের হলরুমে আয়োজন করা হয় জাতীয় শোক দিবসের আলোচনা সভা। অনুষ্ঠানে হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট নবায়নের সমস্যা সমাধান ও জীবনমান উন্নয়নে হাইকমিশন কাজ করছে বলেও জানান তিনি। বাংলাদেশ হাইকমিশনের স্বল্প জনবল নিয়ে এটি করা অত্যন্ত দুরূহ কাজ ছিল। তারপরও আমি বলবো বাংলাদেশের যে মন্ত্রণালয়গুলো যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কুয়েত, সৌদি আরব, বাহরাইনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। এছাড়া পর্তুগালেও পালিত হয় দিবসটি। কুয়েতে বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। যথাযথ মর্যাদায় বাহরাইনে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বাহরাইনে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এরপর দূতাবাসে নবনির্মিত বঙ্গবন্ধু কর্নারে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।
সৌদি আরবের জেদ্দায় বাংলা ও ইংলিশ স্কুলে 46তম জাতীয় শোক দিবস পালন করেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি সরকারের সকল স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা মাধ্যম ও ইংলিশ মাধ্যম নিজ নিজ স্কুল প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে দূতাবাস কর্তৃপক্ষ। অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। ফারহাস চৌধুরী, সময় সংবাদ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবীরা, বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাচ্ছেন মালয়েশিয়ায়। সেখানে পড়াশোনা করার নানা সুযোগ সুবিধা সম্পর্কে জানাতে আগামী 27 ও 28 আগস্ট ঢাকায় 2 দিনব্যাপী শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে মালয়েশিয়ার সেরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বিস্তারিত মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে। শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি সহ সব ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে মালয়েশিয়ায় ব্যাপক উন্নতি হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদেরকে তাদের প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য উৎসাহিত করে যাচ্ছে। উচ্চশিক্ষা নিতে 11টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আগ্রহীদের তথ্যপ্রাপ্তি ও সহযোগিতায় তৃতীয়বারের মতো শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে NSS সলিউশন। এ উপলক্ষে শুক্রবার বিকেলে কুয়ালালামপুরের বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই মেলাতে যারা অনুষ্ঠিত জয়েন করবে তারা সরাসরি ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলতে পারবে। থাকতেছে আকর্ষণীয় অফার। এখানে যারা স্টুডেন্ট সরাসরি ফাইল ওপেনিং করবে, স্টুডেন্ট সরাসরি 1000 রিঙ্গিত অথবা 20,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবে। সো এটা আকর্ষণীয় অফার ফর স্টুডেন্টস যারা এখানে জয়েন করবে আমাদের এই মেলাতে। এটা অনুষ্ঠিত হচ্ছে ঢাকাতে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো কান্ট্রি থেকে যে কোনো জায়গা থেকে স্টুডেন্ট জয়েন করতে পারবে। আগামী 27 ও 28 আগস্ট ঢাকার ধানমন্ডির মমতাজ প্লাজায় 2 দিনব্যাপী শিক্ষামেলা অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার খ্যাতনামা সব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে আন্তর্জাতিক শিক্ষামেলায় অনলাইনে আলাদাভাবে কথা বলার সুযোগ সহ ফ্রি স্পট এডমিশন, 20,000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সহ বিভিন্ন সেবার উপর থাকবে বিশেষ ছাড়। সংশ্লিষ্টরা জানান, মালয়েশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর টিউশন ফি অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক কম। ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডার 1 বা 2 বছরের টিউশন ফি দিয়ে মালয়েশিয়ায় পুরো কোর্স শেষ করা যায় বলেও জানান তারা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। করোনা ভাইরাসের হেলথ পাসের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। শনিবার রাজধানী প্যারিসের রাস্তায় নেমে ফরাসির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানায় হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। বিক্ষোভকারীরাও পাল্টা চড়াও হলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। পঞ্চম সপ্তাহের মতো ফ্রান্সে বাধ্যতামূলক স্বাস্থ্য পাসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। এদিন রাজধানী প্যারিসের পাশাপাশি নিস, মার্সাই, মন্টপেলিয়ে সহ আরো বেশ কয়েকটি শহরে আন্দোলন হয়। এ সময় আন্দোলনকারীদের হাতে সরকার বিরোধী প্ল্যাকার্ড শোভা পায়, আর ব্যানার ও ফেস্টুনগুলোতেও লেখা ছিল স্বাধীনতা। রাজধানী প্যারিস ও নিস শহরের স্বাস্থ্যকর্মীরাও এই আন্দোলনে যোগ দেন। এ সময় আন্দোলনকারীরা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সহ নানা বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। আমার মনে হচ্ছে সবার আগে জনগণকে এই মহামারী সম্পর্কে সঠিক তথ্য জানাতে হবে। আমরা ভয় নিয়ে বাঁচতে চাই না, স্বাধীনতা চাই। সরকারকে এই ধরনের নীতি পরিবর্তন করতে হবে। যেভাবে চলছে এভাবে রেস্টুরেন্ট চলবে না, আনুষ্ঠানিক অনুষ্ঠান থাকবে না, বিধিনিষেধ তুলে নিতে হবে। জনগণকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। সবার আগে সীমান্ত বন্ধ করে দিতে হবে, যেন করোনার নতুন কোনো ভ্যারিয়েন্ট দেশে আসতে না পারে। এরই মধ্যে কয়েকটি ভ্যারিয়েন্ট আমাদের দেশে চলে এসেছে। এই গ্রীষ্মে সবাই ঘুরতে যাচ্ছে। এভাবে সবাই দেশের বাইরে গেলে কিংবা বাইরের লোক দেশে আসলে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এছাড়া করোনা প্রতিরোধের ক্ষেত্রে সামাজিক দূরত্ব গুরুত্বপূর্ণ বলে তাদের মতামত তারা তুলে ধরেন। পাশাপাশি ভ্যাকসিন নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে তারা মনে করেন। গত 9 আগস্ট থেকে ফ্রান্সে বার, রেস্টুরেন্ট, মিউজিয়ামের পাশাপাশি 50-এরও অধিক লোকজন যেখানে সমাগম ঘটে সেখানে বাধ্যতামূলক স্বাস্থ্য পাস প্রদর্শনের নিয়ম করা হয়েছে। ইতিমধ্যেই অনেকে নিয়ম ভঙ্গের কারণে জরিমানা গুনেছেন। বিক্ষোভকারীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ বাধে। এ সময় বিক্ষুব্ধকারীদের দমাতে পুলিশ কয়েক দফা টিয়ার শেল নিক্ষেপ করে।
বাধ্যতামূলক স্বাস্থ্যবাস বিরোধী এই আন্দোলনে 2 লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন 2018-19 সালে ফ্রান্সে চলমান হলুদ জ্যাকেট আন্দোলনের সাথে এই আন্দোলনের সাদৃশ্য রয়েছে। ফ্রান্সে এখন পর্যন্ত 70% মানুষ করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছেন, আর দ্বিতীয় ডোজের করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন প্রায় 59% মানুষ। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ। অসহনীয় তাপমাত্রায় 18টি জেলার মধ্যে 14টিতে বিশেষ সতর্কতা জারি করেছে পর্তুগাল। দাবানলের মতো ঘটনা এড়াতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। এছাড়া হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে তীব্র রোদে নাগরিকদের চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। তারই দাবানল এড়াতে সতর্ক করছেন আবহাওয়াবিদরাও। দাবানল বা অগ্নিকাণ্ডের জন্য এমন আবহাওয়া সত্যি উদ্বেগের। সতর্কতার কোনো বিকল্প নেই। দাবানলের ঘটনা ঘটলে, বিশেষ করে রাতে তাপমাত্রা কিছুটা নেমে গেলে বাতাসের প্রভাবে তা দ্রুত ছড়াতে পারে। এই সময়ের মধ্যে রাজধানী লিসবনের তাপমাত্রা 35 থেকে 44 ডিগ্রি পর্যন্ত। সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। আইনি মারপ্যাচে আজকে 2 খুনিকে ফেরানোর প্রক্রিয়া। বিশ্বের বিভিন্ন দেশে শোক দিবস পালিত। এবং আপাতত আর হচ্ছে না গণটিকাদান ক্যাম্পেইন। বেশি ভ্যাকসিন পেলেই শুরুর আশ্বাস। 1 সপ্তাহে 27 ভাগ কমেছে হাসপাতালে নতুন করোনা রোগী ভর্তি, আরও 187 মৃত্যু। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।